এরকম একটা ভয়াবহ পরিস্থিতি আমার কখনো মনে পড়ে না ভারতের মধ্যে হয়েছে বলে। ভবানীপুর থানায় নিজে গিয়ে কিছু আসামিকে পুলিশের হাজত থেকে ছাড়িয়ে এনেছিলেন, তারপরে সব ভুজুং বাজুং নানা রকম দিয়েছিলেন, অজুহাত দিয়েছিলেন, সে তার মধ্যে যাচ্ছি না। তারপরে যখন রাজীব কুমারের বাড়িতে অনুসন্ধান হয়েছিল তখন উনি সেই রাজীব কুমারের বাড়িতে চলে গিয়েছিলেন, তারপরে সেখানে গিয়ে আরেক নাটক করেছিলেন। আজকে কিন্তু যে নাটকটা হচ্ছে সেটা কিন্তু সমস্ত কিছুকে ছাড়িয়ে গেছে। এ তো যুদ্ধ নয়, এ তো আমরা পাকিস্তানের সঙ্গে বা চীনের সঙ্গে যুদ্ধ করছি না, কিন্তু মুখ্যমন্ত্রী পুরো জিনিসটাকে এমন একটা চেহারা দিয়েছেন যেন আমরা পশ্চিমবাংলা কেন্দ্রের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। পশ্চিমবাংলাও না, তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। বলেছেন এটা ক্রাইম, এটা কি করে ক্রাইম হলো আমার বোধগম্য হচ্ছে না। আজকে অন্তত এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো জোট নেই, যে মোহাম্মদ সেলিমের মতন কিছু লোক একবারে চিল চিৎকার করে যাচ্ছিলেন দিদি মোদি জোট, দিদি মোদি জোট। আজকে তো এটা প্রমাণ হয়ে গেল যে কোনো জোট নেই, সেটা ফাইলেই হোক বা হার্ড ডিস্কেই হোক ছিল, যেটা থেকে মুখ্যমন্ত্রী যেটা মুখ্যমন্ত্রীকে খুব আঘাত করতে পারত, এবং সেইটার জন্য মুখ্যমন্ত্রী এরকম উদ্ভ্রান্ত হয়ে ছুটে গেছে। ভবানীপুর থানায় গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে আসামি ছাড়াতে গিয়েছিলেন, রাজীব কুমারের জন্য এরকম এতে একটা রাস্তায় নেমে একটা কুনাট্য করেছিলেন। এগুলো তো মুখ্যমন্ত্রী করেছেন। মুখ্যমন্ত্রীর খুব বিপদে পড়তে পারেন, সেইটা তো আমার মনেই হচ্ছে। স্যার, সল্টলেকের আইপ্যাকের দফতরে আজকে ইডি হানা দিয়েছে সকাল থেকে, এবং একই সঙ্গে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও আজকে ইডি হানা দিয়েছিল। এবং এই খবরটা একটু প্রচার হতেই সঙ্গে সঙ্গে দেখা গেল সেখানে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত, পেছনে তার সঙ্গে কমিশনার, এবং তিনি ভেতরে ঢুকে সেখান থেকে প্রচুর ফাইলপত্র বের করে আনা হলো। মুখ্যমন্ত্রী নিজে হাতে একটা সবুজ ফাইল প্রায় আঁকড়ে ধরে বেরোলেন, এবং বেরিয়ে দাঁড়িয়ে তিনি ক্ষোভ উগরে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি। কি বলবেন এ বিষয়ে? এ বিষয়ে কি বলবো, আমি তো নিজের মনেই ঠিক করতে পারছি না, কারণ এরকম একটা ভয়াবহ পরিস্থিতি আমার কখনো মনে পড়ে না ভারতের মধ্যে হয়েছে বলে। ভারত একটা যুক্তরাষ্ট্রীয় দেশ, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এন ইউনিয়ন অফ স্টেটস, ফেডারেশন অফ স্টেটস নয় কিন্তু। তো সেই রাষ্ট্রের মধ্যে কেন্দ্র আছে, রাজ্য আছে, কেন্দ্রের সাথে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক কারণে সংঘাত হয়েছে, সেটা বিভিন্ন সময় হয়েছে। সেই 1959 সাল থেকে ধরলে পরে কেরালায় কংগ্রেসের সাথে সিপিআই, তখন সিপিএম ছিল না, সিপিআই এর সংঘাত হয়েছে। তারপরে এখানে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সাথে কংগ্রেসের সংঘাত হয়েছে, তৃণমূলের সংঘাত হয়েছে হাজারটা, কিন্তু এরকম কখনো সংঘাত হয়নি যেখানে একটা কেন্দ্রীয় বাহিনী নিজের সাংগঠনিক কাজ করতে আসছে এবং সেখানে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পৌঁছে তাদের কাজে বাধা দিচ্ছেন। এরকম কোনো ঘটনা আমার মনে পড়ে না। মুখ্যমন্ত্রী এরকম কিছু কিছু কাজ করেছেন, যেমন উনি মুখ্যমন্ত্রী হবার অল্প পরেই উনি দৌড়ে হঠাৎ ভবানীপুর থানায় নিজে গিয়ে কিছু আসামিকে পুলিশের হাজত থেকে ছাড়িয়ে এনেছিলেন, তারপরে সব ভুজুং বাজুং নানা রকম দিয়েছিলেন, অজুহাত দিয়েছিলেন, সে তার মধ্যে যাচ্ছি না। তারপরে যখন রাজীব কুমারের বাড়িতে অনুসন্ধান হয়েছিল তখন উনি সেই রাজীব কুমারের বাড়িতে চলে গিয়েছিলেন, তারপরে সেখানে গিয়ে আরেক নাটক করেছিলেন। আজকে কিন্তু যে নাটকটা হচ্ছে সেটা কিন্তু সমস্ত কিছুকে ছাড়িয়ে গেছে, এবং আমি বলবো এটার ফলে একটা সাংগঠনিক সংকট তৈরি হয়েছে। সাংগঠনিক সংকটটা কি না, কেন্দ্রীয় বাহিনী যাদের পুরোপুরি আইনত এবং সংবিধানগতভাবে যাদের এই কাজ করার ছাড়পত্র আছে, তারা কয়লা কেলেঙ্কারির কোনো একটা ব্যাপারে আইপ্যাকের অফিসে গিয়েছিল, এবং সেই আইপ্যাকের অফিসে তারা যখন তদন্ত করতে গেছে তখন মুখ্যমন্ত্রী দৌড়ে উদ্ভ্রান্ত হয়ে সেখানে এসে ঘরের মধ্যে ঢুকে কিছু ফাইল আঁকড়ে ধরে, তার মধ্যে নাকি একটা সবুজ ফাইল একেবারে তিনি করে শরীরের সঙ্গে চেপে ধরেছেন, সেই অবস্থায় বেরিয়েছেন এবং বেরিয়ে কিছু কিছু কথা বলেছেন যার আমি মানে খুঁজে পাচ্ছি না।
এ ব্যাপারটা এত ঝটিতি হয়েছে যে আমি নিজেও এ সম্বন্ধে খুব গুছিয়ে ঠিক নিজের চিন্তাধারা পরিষ্কার করতে পারছি না, কিন্তু যতটুকু পেরেছি ততটুকু বলি। এইরকম অবস্থায় যদি মুখ্যমন্ত্রীর আপত্তি থাকে যে ইডি কিভাবে এইরকম ভাবে তদন্ত করতে পারে বা আইপ্যাকের অফিসে যেতে পারে, এ সম্বন্ধে যদি মুখ্যমন্ত্রীর আপত্তি থাকতো তাহলে স্বাভাবিক প্রক্রিয়া হতো যে মুখ্যমন্ত্রী ডিজি বা সিপিকে বলতেন যে তোমরা যাও এখানে গিয়ে ইডির বড় কর্তার সাথে কথা বলো, ততক্ষণ তদন্তটা স্থগিত থাক এবং তারপরে গিয়ে তাদের সাথে একটা ফয়সালা করে নাও। এ তো যুদ্ধ নয়, এ তো আমরা পাকিস্তানের সঙ্গে বা চীনের সঙ্গে যুদ্ধ করছি না, কিন্তু মুখ্যমন্ত্রী পুরো জিনিসটাকে এমন একটা চেহারা দিয়েছেন যেন আমরা পশ্চিমবাংলা কেন্দ্রের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। পশ্চিমবাংলাও না, তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। আরও কতগুলো প্রশ্ন আমার মনে উদয় হচ্ছে, যেমন নাকি এই প্রতীক জেনকে আমি তার নাম আজ পর্যন্ত আগে শুনিনি কখনো, এই শুনলাম প্রতীক জৈন নাকি তৃণমূলের আইটির প্রধান। এ কথাও আমি কখনো শুনিনি, কিন্তু যে বাড়িটা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে সেটা তো প্রতীক জৈনের বাড়ি, এবং তারপরে সল্টলেকে গডরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ে সেটা হচ্ছে প্রতীক জৈনের অফিস। সেটা কাদের অফিস? সেটা তো আইপ্যাকের অফিস, সেটা তো তৃণমূলের অফিস নয়। তৃণমূলের অফিস তো কালীঘাটে আর তিলজলা একটা ছিল। তো আইপ্যাকের অফিসে কয়লা কেলেঙ্কারির খোঁজ করতে গিয়ে যদি একটা সংবিধানগতভাবে ছাড়পত্র প্রাপ্ত সংস্থা যেটা নাকি ইডি, তারা সেখানে তদন্ত করতে যায়, তাহলে মুখ্যমন্ত্রীকে নিজে এরকম উদ্ভ্রান্ত হয়ে আসতে হবে কেন? বলেছেন সেগুলো অসংলগ্ন কথাবার্তা। উনি বলছেন যে ওইখানে যে ওদের পার্টিগতভাবে যে সব স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজির ফাইল ওখান থেকে ইডি চুরি করবার চেষ্টা করছিল, এবং এর পেছনে অমিত শাহর চক্রান্ত আছে। এবং অমিত শাহকে উনি বলেছেন যে নাস্টি মিনিস্টার, নটি মিনিস্টার। নটি কথাটা বোধহয় মুখ্যমন্ত্রী ঠিক বোঝেননি, নটি কথাটার তাৎপর্য কী আর কি। এটা তো কোনো মহিলা কোনো পুরুষ সম্বন্ধে নটি বললে তার মানে সম্পূর্ণ অন্যরকম হয়, কিন্তু সে কথায় আমি যাচ্ছি না। নাস্টি মিনিস্টার বলেছেন, সেটা একেবারেই ভালো কথা নয়। কিন্তু অমিত শাহ এর মধ্যে কী কাজ করেছেন, কী পাপ করেছেন? গিয়েছিল তো ইডি। অমিত শাহ তো দিল্লিতে বসে ইডির প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ন্ত্রণ করেন না, তার জন্য ইডির অফিসাররা আছে। ইডির অফিসাররা এই যে কয়লা কেলেঙ্কারির তদন্ত করছে, সেই তদন্তের মধ্যেই তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এছাড়া আরও কিছু আছে, আরও কিছু প্রশ্ন আমার মনে উদয় হয়েছে। এখন তো খালি প্রশ্নই তোলা যাবে, তার চেয়ে খুব একটা বেশি তো কিছু করা যাবে না, কারণ জিনিসটা জলটা খুব ঘোলা হয়ে আছে। কিন্তু আমি বলি, আমি গেলে কি হবে? বিজেপি অফিসে উনি যান না। এই বিজেপির অফিসটা তো পশ্চিমবঙ্গের মধ্যেই অবস্থিত। সে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো অবস্থিত কোনো কার্যালয় বা কারোর বাড়িতে পুলিশ তো আইনসঙ্গতভাবে যেতে পারে যদি কারণ থাকে, অকারণে যেতে পারে না, তাহলে পুলিশ আবার অন্য বিপদে পড়বে। কিন্তু আইনসঙ্গতভাবে যেতে পারে, সেখানে গিয়ে খোঁজ খবর করতে পারে এবং যা প্রয়োজন তাই করতে পারে। তো সেটা হুমকি দেবার কি আছে? বেসরকারি গাড়িতে গেছেন, বেসরকারি গাড়িতে কেন গেছেন? আবার আমি আগে যেটা বলেছিলাম সেই প্রশ্নটা তুলছি। স্বাভাবিক প্রক্রিয়া হতো যে উনি ওর অফিসারদের, ডিজি বা সিপি, তাদেরকে বলতেন যে তুমি ইডির এখানে যে বড় কর্তা আছে ইডির সঙ্গে বসে এই জিনিসটার সমাধান করো। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এরকম উদ্ভ্রান্তের মতন দৌড়ে যাওয়া, এটা তো মানে এর থেকে সব অদ্ভুত প্রশ্ন উদয় হয় যার উত্তর মুখ্যমন্ত্রীও দিতে পারবেন না। এবং তা থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ডাল মে জরুর কুছ কালা হ্যায়, ডাল মে জরুর কুছ কালা হ্যায়। কালা তো হ্যাই, তা নাহলে একটা প্রাইমা ফেসি কেস না থাকলে ইডি হঠাৎ অনুসন্ধান করতে যাবে কেন? তারা গেছে, তারা গিয়ে ওখানে তদন্ত করতে গিয়ে তারপরে মুখ্যমন্ত্রী এই নাটকটা করেছেন। যাই হোক, উনি বলেছেন এটা ক্রাইম। এটা কি করে ক্রাইম হলো আমার বোধগম্য হচ্ছে না। ক্রাইম মানে আইন ভাঙা হয়েছে।
আইন কে ভেঙেছে? ইডি ভেঙেছে। ইডি কোথায় আইন ভাঙলো? ইডির তো এ ব্যাপারে ক্ষমতাপ্রাপ্ত আছে। ইডি যদি আইন কোনো কোনো তৃণমূলের কোনো জায়গাতে ইডি গেলেই যদি আইন ভাঙা হয়, তাহলে মুখ্যমন্ত্রী তো গোড়া থেকেই তাদের আটকাতে পারতেন। ওইখানে অফিসের মধ্যে ওইভাবে দৌড়ে যাওয়ার কি কারণ ছিল, সেটা আমি বুঝতে পারছি না। আবার ইডি যে অনুসন্ধান করে, তার মধ্যে টাকার খোঁজ করে, কোথাও ক্যাশ টাকা প্রচুর আছে কিনা সে সম্বন্ধে খোঁজ করে। ক্যাশ টাকা নাকি মুখ্যমন্ত্রীর বাড়িতে অনেক আছে, নাকি বলছি আমি, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু একজন বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর বাড়িতে সারদার সমস্ত ক্যাশ টাকা রাখা আছে। কে বলেছিলেন? কুণাল ঘোষ, যিনি আজকে মুখ্যমন্ত্রীর প্রধান মুখপাত্র, তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে সমস্ত ক্যাশ টাকা রাখা আছে। এবং কুণাল ঘোষ এই কথাটা বলেছিলেন যখন পুলিশ তাকে ধরে জেলের গাড়িতে তুলছে এবং কুণাল ঘোষের চিৎকার চাপা দেবার জন্য পুলিশ গাড়ি পেটাচ্ছে, সেই সময় বলেছিলেন। আজকে আমার তাৎক্ষণিকভাবে এই সমস্ত প্রশ্নগুলোই মাথায় এসছে, এগুলোই আমি বললাম। এখনো মানে আমি তো বললাম যে ব্যাপারটা এত ঝটিতি হয়েছে যে এর থেকে আমার যথাযথভাবে এর থেকে কি প্রতিক্রিয়া হওয়া উচিত সেটা আমি গুছিয়ে উঠতে পারিনি। শেষে একটা কথা বলে শেষ করি। আজকে অন্তত এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো জোট নেই, যে মোহাম্মদ সেলিমের মতন কিছু লোক একেবারে চিৎকার করে যাচ্ছিলেন দিদিমণি জোট, দিদিমণি জোট। আজকে তো এটা প্রমাণ হয়ে গেল যে কোনো জোট নেই। তা নাহলে মমতা এইরকম একটা কুনাট্য করতেন না যদি জোট থাকতো। এই আমার আপাতত এইটুকুই বলার। মানে পার্থ, সুজিত, এদের মতো হেভিওয়েট তৃণমূলের নেতারা তাদের বাড়িতে যখন ইডি হামলা, মানে ইডি হানা দিয়েছে, তাদের অফিসে ইডি হানা দিয়েছে, সেই সময় পার্থ চট্টোপাধ্যায়কে আমরা জানি, যেটা খবর আছে রেজিস্টার্ড, যে বারবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চেয়েও সেটা পারেননি এবং তার ফল তাকে এতদিন জেলে ভোগ করতে হয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রীর এত মাথা ঘামানো ছিলই না। হঠাৎ করে আজকে প্রতীক জৈনের বাড়ি, লাউডন স্ট্রিটের বাড়ি এবং অফিসে যখনই ইডি হানা দিল, মুখ্যমন্ত্রী প্রবল তৎপর হয়ে ছুটে গেলেন সেখানে। এবং যেটা দেখতে পেলাম আমরা, যে প্রাথমিকভাবে যে যখন সল্টলেকে তিনি গেলেন, সেখানে 11 তলায় যাবার যে কটা লিফটে, তার মধ্যে একটাই মাত্র লিফট অ্যাক্টিভ রাখা হয়েছিল, যেটা দিয়ে মুখ্যমন্ত্রী গেছেন। তিনি কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দেননি সাংবাদিকদের, সোজা চলে গেলেন সেখানে, 40 মিনিট থাকলেন এবং তারপরে নিচে নেমে এসে যখন সাংবাদিকদের উদ্দেশ্য করে কিছু বললেন, তখন তিনি পরিষ্কার বলে দিলেন যে তৃণমূল হচ্ছে রেজিস্টার্ড দল, তারা ইনকাম ট্যাক্স দেন, যদি প্রয়োজন হয় তাহলে ইডি সেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে আসতে পারতো, কিন্তু যেটা করা হচ্ছে, যেভাবে তাদের জিনিসপত্র, তাদের ভোটার তালিকা বা তাদের স্ট্র্যাটেজি ইডি চুরি করে নেওয়ার চেষ্টা করছে, এটা যদি সম্পূর্ণ কাগজপত্র চলে যায়, তাহলে তো ভোটের যে সমস্ত স্ট্র্যাটেজি তারা তৈরি করছে, সেগুলো আবার নতুন করে তৈরি করতে ভোটটাই চলে যাবে। ভোটার তালিকা তো নির্বাচন কমিশন পুরো রাজ্যকে জানিয়ে দিয়েছেন। প্রতিটি মানুষ তার ভোটার তালিকা খুঁজে বার করতে পারে, সেই ভোটার তালিকায় কার কার নাম আছে দেখতে পারে, তার নিজের নাম আছে সেটা দেখতে পারে। তো ভোটার তালিকা বিশেষ করে খুঁজে দেখবার দরকার কি? ভোটার তালিকা বলতে কি মুখ্যমন্ত্রী এমন কোনো ভোটার তালিকা বলছেন যেটা নির্বাচন কমিশনের অনুমোদিত নয়, যেটা ওর স্বীকৃত বা ওর এই প্রতীক জৈনের স্বীকৃত ভোটার তালিকা? সেটা আমি জানি না। আর অন্য যে কথাগুলো বলেছেন যে ও এইটা করতে পারতো, সেটা করতে পারতো, ইডি কিভাবে তদন্ত করবে সেটা কি উনি মুখ্যমন্ত্রী বলে দেবেন? ঠিক নয়, মুখ্যমন্ত্রী বলতে পারেন না। আর পার্থ চ্যাটার্জি রক্ষিতার বাড়িতে যে 56 কোটি টাকা না কত টাকা পাওয়া গেছে, সেটা সম্বন্ধে পার্থ চ্যাটার্জি যে মুখ্যমন্ত্রীকে ফ্র্যান্টিক্যালি, মানে একেবারে পাগলের মতন ডাকাডাকি করেছিলেন, এ কথা তো আমরা সবাই জানি, এতে কোনো দ্বিমত নেই। তা কিন্তু তখন মুখ্যমন্ত্রী যাননি, কিন্তু রাজীব কুমারের সময় গিয়েছিলেন। অতএব এটা তো আন্দাজ করা সময় একেবারেই অসমীচীন হবে না যে রাজীব কুমারের কাছে বা আজকে এই আইপ্যাকের অফিসে এমন কিছু তথ্য ছিল, যেটা তথ্য বা মেটেরিয়াল বা যাই হোক না কেন কিছু ছিল, সেটা ফাইলেই হোক বা হার্ড ডিস্কেই হোক ছিল, যেটা থেকে মুখ্যমন্ত্রী যেটা মুখ্যমন্ত্রীকে খুব আঘাত করতে পারত, এবং সেইটার জন্য মুখ্যমন্ত্রী এরকম উদ্ভ্রান্ত হয়ে ছুটে গেছেন। তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর এই যে একটা স্টেপ, এই উপস্থিতি, এটা তো সাংগঠনিক, মানে সাংবিধানিকভাবে নজিরবিহীন একটা ঘটনা।
সাংবিধানিকভাবে নজিরবিহীন নয়, মুখ্যমন্ত্রী নিজেই 3বার করেছেন। আমি তো তোমায় বললাম, ভবানীপুর থানায় গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে আসামি ছাড়াতে গিয়েছিলেন। রাজীব কুমারের জন্য এরকম এতে একটা রাস্তায় নেমে একটা কুনাট্য করেছিলেন। এগুলো তো মুখ্যমন্ত্রী করেছেন, কিন্তু আজকে যেটা করেছেন সেগুলো সম্পূর্ণ সবকটাকে ছাড়িয়ে যায়। রাজ্য সংঘাত নয়, যুদ্ধের জায়গায় নিয়ে যাচ্ছেন। যুদ্ধ উনি কী করে করবেন? ওর কি সৈন্য আছে? আর উনি ইয়েকে বলছেন, অমিত শাহকে বলছেন যে দেশকে রক্ষা করতে পারে না। দেশকে রক্ষা করে ভার তো অমিত শাহ নয়, সে তো রাজনাথ সিং এর ভার। কোনো সব গুলিয়ে গেছে। মুখ্যমন্ত্রীর এই যে আজকে পদক্ষেপ, তাতে কি নির্বাচনী প্রস্তুতিতে একটা বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে? আমি বলতে পারবো না, তার কারণ সব নির্ভর করছে ওই ফাইলের মধ্যে কি আছে। কিন্তু ফাইলের মধ্যে এমন কিছু আছে যেটাতে মুখ্যমন্ত্রী খুব বিপদে পড়তে পারেন, সেইটা তো আমার মনেই হচ্ছে। আইপ্যাকের ভূমিকা যদি দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে কি তৃণমূলের কৌশলে কোনো পরিবর্তন আসতে পারে? এইসব আমি জানি না। আইপ্যাকের ভূমিকা দুর্বল কি সবল সেটা আমার জানার কথা নয়, এবং আইপ্যাক যে কি করেছে এর আগে সেটাও আমার বা সাধারণ মানুষের জানা নেই, বিজেপির কারুরই জানা নেই। অতএব সেটা মুখ্যমন্ত্রী জানেন। কিন্তু প্রশ্নটা সেটা নিয়ে নয়। ভোট ওখানে তো ইডি গিয়েছিল ভোটের ব্যাপারে না, গিয়েছিল কয়লা কেলেঙ্কারির খোঁজ করতে। তো তাহলে কি কয়লা কেলেঙ্কারির ব্যাপারে কোনো ফাইল আছে বা হার্ড ডিস্ক যেটা মুখ্যমন্ত্রী গোপন করতে চান? এটা বোঝা যাচ্ছে না।